আমরা শুরু করতে যাচ্ছি। অনেকদিন পরে আবার মৃত্তিকা ভূগোলের ক্লাস তোমরা পেয়েছ। অনার্স থার্ড ইয়ারের ছাত্রছাত্রীদেরকে বলছি, ভূগোলের ক্লাসটা এখন থেকে মোটামুটি নিয়মিত হবে। আর অন্যান্য স্যাররা কি তোমাদের ক্লাস অন্য স্যাররাও নিবে। তো আমরা আজকে যেটা আলোচনা শুরু করতে যাচ্ছি সেটা হলো মাটির রাসায়নিক গুণাবলী, কেমিক্যাল প্রপার্টিস অফ সয়েল। এটা আমরা মূলত ভূগোলে পড়াই, যেহেতু পরিবেশের একটা বড় অংশ হলো মৃত্তিকা, আমাদের বলি শিলামণ্ডল। শিলামণ্ডলের উপরের অংশটুকু হলো ভূত্বক। ভূত্বকের নরম অংশ যেটা কৃষিকাজে ব্যবহার হয়, এটি যেহেতু সরাসরি মানুষের সংস্পর্শে থাকে, মানুষ এটার উপরে জীবিকা নির্বাহ করে, সেই কারণে ভূগোলে এটা মানে এই পরিবেশের অংশটাকে গুরুত্ব সহকারে আলোচনা করে। তো দেখো, যেহেতু আমরা এটা বললাম যে মৃত্তিকা ভূগোল, মানে মৃত্তিকার থেকে আমরা মৃত্তিকা সায়েন্স, মৃত্তিকা বিজ্ঞান থেকে আমরা এটাকে আমরা সাহায্য নেই এটা পড়ার ক্ষেত্রে। তাহলে মৃত্তিকা বিজ্ঞান এটা কিভাবে আছে একটু আমরা দেখে নিই। যে 1960 দশকের দিকে সয়েল কেমিস্ট্রি বা মৃত্তিকা রসায়ন বলতে ওরা মূলত বোঝাতো প্যাডোজেনেসিসের উপর। প্যাডোজেনেসিস মানে হলো যেটা গুরুত্ব দেয় প্রাইমারিলি অন কেমিক্যাল রিয়াকশন ইন দ্য সয়েল, মানে মৃত্তিকায় যে রাসায়নিক ক্রিয়াগুলো হয় সেই ক্রিয়াগুলোকে নিয়ে আলোচনা করে সয়েল কেমিস্ট্রিতে বা মৃত্তিকা রসায়নে, যেটাকে এক কথা বলে প্যাডোজেনেসিস অর দ্যাট এফেক্ট। আর এই প্যাডোজেনেসিসটা মূলত প্রভাব বিস্তার করে বা বুঝতে সাহায্য করে প্লান্ট গ্রোথকে, উদ্ভিদের বৃদ্ধির উপরে ডাইরেক্ট প্রভাব বিস্তার করে মৃত্তিকার রাসায়নিক বিক্রিয়াগুলা। আর এটা নিয়েই আলোচনা করত 1960-এর দশকে মৃত্তিকা বিজ্ঞানে, এবং সেটাকে বলা হতো প্যাডোজেনেসিস। কিন্তু কালের আবর্তে আর এই জায়গাতে তারা স্থির না থেকে এখন তারা এটার সাথে তারা এখন মৃত্তিকার পলিউশনটাকে পড়ায়, দূষণটাকে পড়ায় এনভায়রনমেন্টাল পলিউশনের অংশ হিসেবে। এরপরে মৃত্তিকার সয়েল কন্টামিনেশনস, কি কি দূষক মৃত্তিকার মধ্যে আছে, সেটা হতে পারে জৈব দূষক, অজৈব দূষক, এটাকে পড়ে। এবং পটেনশিয়াল ইকোলজিক্যাল হেলথ অ্যান্ড এনভায়রনমেন্টাল হেলথ রিস্ক, এবং এর ফলে মানে মৃত্তিকার দূষণ এবং দূষক সমূহ, কি কি দূষক সেখানে থাকে, এবং এই দূষকদের কারণে বাস্তব্য ব্যবস্থার, মৃত্তিকার বাস্তব্য ব্যবস্থার কি কি সম্ভাব্য ক্ষতি হতে পারে, এবং পরিবেশের স্বাস্থ্যগত কি কি ঝুঁকি থাকতে পারে, পরিবেশের স্বাস্থ্যগত কি কি ঝুঁকি থাকতে পারে, এইটা নিয়ে এখন আলোচনা অন্তর্ভুক্ত হয়েছে যে মৃত্তিকা বিজ্ঞানের রসায়ন আলোচনার ক্ষেত্রে। একইভাবে সেই ট্রেন্ড থেকে শুধু প্যাডোলজিতে মৃত্তিকা বিজ্ঞান, মৃত্তিকা রসায়ন আলোচনায় সীমাবদ্ধ না থেকে এই প্যাডোলজির সাথে এগ্রিকালচার সয়েল, মানে কৃষি ভিত্তিক মৃত্তিকা আলোচনার সাথে সাথে পরিবেশগত মৃত্তিকা আলোচনাও এখন গুরুত্ব রাখে, যেটা আমি একটু আগে তোমাদেরকে বললাম। তো এখন আসি, এখানে দুইটা জিনিস আসছে। প্রথমে যেটা বলা হচ্ছিল যে প্যাডোলজি মানে মৃত্তিকার ক্রিয়া প্রতিক্রিয়া, রাসায়নিক, এটা নিয়ে আলোচনা করতে। এখন আসলো গিয়ে মৃত্তিকার এনভায়রনমেন্টাল সয়েল সায়েন্স। সেখানে আমরা দেখছি যে সয়েল কন্টামিনেশন, ইকোলজিক্যাল হেলথ, এনভায়রনমেন্টাল হেলথ রিস্ক, এগুলা এখানে পরিবেশগত মৃত্তিকাতে অন্তর্ভুক্ত হলো। আবার এগ্রিকালচারাল সয়েল সায়েন্স, মৃত্তিকার সাথে কৃষির যে সম্পর্ক, কোন মৃত্তিকায় কোন কৃষি উপযোগী, এসব নিয়ে আজ আলোচনা। এই তিনটা নিয়ে আলোচনা এখন মূলত মৃত্তিকা রাসায়নিক আলোচনার অন্তর্ভুক্ত হয়ে গেছে। কারণ এখানে তারা বলছে যে এনভায়রনমেন্টাল সয়েল, এই আলোচনার মধ্যে তারা দেখাইতে চায় যে যে কোনো একটা দূষক বা বাহিরের বস্তু, কন্টামিনেন্টস, বাহিরের বস্তু, আগত বস্তু,
মৃত্তিকাতে কৃত্রিমভাবে যখন যুক্ত হয় তখন সেটা যে প্রক্রিয়ায় অংশগ্রহণ করে সেই প্রক্রিয়াগুলো কি সেটা দেখতে হবে। সেটা ওয়ান্স এ কেমিক্যাল ইজ এক্সপোজ টু দ্য সয়েল, যখন সে মৃত্তিকার মধ্যে প্রবেশ করে, environmental myriad chemical reactions can occur that may increase or decrease contaminants toxicity. তখন এই কেমিক্যালটা ঢুকে মৃত্তিকাতে টক্সিসিটিটার পরিবর্তন হয়, ক্ষারকত্বের পরিবর্তনটা নিয়ে আসে। এই রিয়াকশন এর কারণে, দিস রিয়াকশনের কারণে অ্যাবজর্পশন এন্ড ডিজর্পশন, প্রিসিপিটেশন মানে আমরা বলতেছি যে প্রিসিপিটেশন, পলিমারাইজেশন, ডিসলিউশন, কমপ্লেক্সেশন, অক্সিডাইজেশন, এইসব। তার মানে কি শোনো, শোষণ, পানির মৃত্তিকার শোষণ ক্ষমতাটা প্রভাবিত হয়। প্রিসিপিটেশন, চুয়ানোর যে প্রক্রিয়া, বাড়িপাত প্রক্রিয়াটা প্রভাব বিস্তার করে। পলিমারাইজেশন, এটার বিক্রিয়া করে। দ্রবণ ক্ষমতার পরিবর্তন হতে পারে। এরকম অনেকগুলা ঘটনার সূত্রপাত ঘটে যখন কোনো একটা উপাদান মৃত্তিকাতে কৃত্রিমভাবে বাইরের থেকে যুক্ত হয়। সুতরাং আমরা এখন যেটা বলতে পারি যে টোটাল কথা হলো মৃত্তিকা রাসায়নিক আলোচনার মধ্যে এখন মৃত্তিকার প্যাডোলজি, ক্রিয়া প্রতিক্রিয়া, মৃত্তিকার পরিবেশগত দিক, যেসব দূষক যুক্ত হয় তাদের কারণে, আর মৃত্তিকার কৃষির দিক, এই তিনোটা বিষয় নিয়েই মূলত রাসায়নিক আলোচনা, মৃত্তিকা রাসায়নিক আলোচনা এখন অন্তর্ভুক্ত। আর ভূগোলের মধ্যে আমরা কিন্তু এগুলা সবই আনব। তাহলে আমরা দেখলাম যে মৃত্তিকার কেমিক্যাল মৃত্তিকার সয়েল কেমিস্ট্রির ক্ষেত্রে আমরা দুইটা শাখা এখানে বিস্তার লাভ করলো। আচ্ছা, এখন আসি আমরা সয়েল মৃত্তিকা যে আমরা জানি যে মৃত্তিকা টোটালটাই আসলে একটা রাসায়নিক মিশ্র পদার্থ। এটা কিন্তু রাসায়নিক পদার্থ, ডাইরেক্ট রাসায়নিক যৌগ বলা যাবে না। এটা কি, মৃত্তিকা হলো বৈশিষ্ট্যগত দিক থেকে একটা হেটারোজেনাস মানে বৈচিত্র্যময়, সমমানা না, বৈচিত্র্যময়, মিক্সচার অফ এয়ার মানে মিক্সচার, মিশ্র পদার্থ, বৈচিত্র্যময় মিশ্র পদার্থ। কিসের? বায়ুর, পানির আর অজৈব ও জৈব উপাদানের। মৃত্তিকা তাহলে কি? মৃত্তিকা হলো একটা মিশ্র পদার্থ। কিসের কিসের? বায়ুর, পানির এবং জৈব অজৈব পদার্থ এবং মাইক্রো অর্গানিজমস এবং অণুজীবের। এই অণুজীবের মধ্যে আবার উদ্ভিদ প্রজাতির অণুজীব আছে, প্রাণী প্রজাতির বৈশিষ্ট্যের অণুজীব আছে। নো টু সয়েলস আর এক্স্যাক্টলি অ্যালাইক, এবং এটা একটা মজার একটা স্টেটমেন্ট, তোমরা বুঝে নিতে পারো যে পৃথিবীর কোনো দুইটা মৃত্তিকা একেবারে হুবহু একরকম নয়। Soil reactions and processes occur over a wide range of spatial and temporal scale. আর মৃত্তিকার মধ্যে এই যে রিয়াকশন গুলা ঘটতে থাকে, ক্রিয়া মানে রাসায়নিক ক্রিয়া প্রতিক্রিয়াগুলা এবং প্রক্রিয়াগুলা যে ঘটতে থাকে, এই প্রক্রিয়া গতিটা স্থানের পরিসর বা স্থানের ভিত্তিতে এবং সময়ের ভিত্তিতে ভিন্ন ভিন্ন মাত্রায় ঘটতে থাকে। সয়েল কেমিস্ট্রি ইজ কনসার্ন উইথ দ্য কেমিক্যাল রিয়াকশন। আর মৃত্তিকা রসায়ন আলোচনার ক্ষেত্রে আমরা এই ধরনের কেমিক্যাল যে রিয়াকশন গুলা মৃত্তিকার মধ্যে চলতে থাকে এবং যে প্রক্রিয়া চলতে পারে মৃত্তিকার মধ্যে, যে প্রক্রিয়াগুলো চলে সেগুলার বিভিন্ন ফেজ, এই যে সময়ের সাথে পরিসরের সাথে তার যে বিভিন্ন ধাপ অতিক্রম করে, আমরা এগুলো সবগুলা নিয়েই আলোচনা করি। তাহলে যেটা দাঁড়াইলো যে কেমিক্যাল রিয়াকশনস বিটুইন দ্য সয়েল সলিডস and the soil solution influences both plant growth and water quality. আর এই মৃত্তিকার যে ভিতরে যে রিয়াকশন, এটা যে শুধুমাত্র মানে মৃত্তিকাকেই প্রভাবিত করে তা না, আলটিমেটলি সেটা প্রভাবিত করে প্লান্ট গ্রোথকে, মৃত্তিকার জন্ম বৃদ্ধি, ফলনশীলতা ইত্যাদি অনেকগুলো উদ্ভিদের জন্ম বৃদ্ধি, ফলনশীলতা এগুলাকে প্রভাবিত করে। এবং একই সাথে সাথে মৃত্তিকার আশেপাশের যে এলাকাগুলা, সে মৃত্তিকার যে এলাকায় অবস্থিত সে এলাকার পানির কোয়ালিটিটা কি সেটাও নির্ভর করে মৃত্তিকার উপরে। ওয়াটার কোয়ালিটি দেখবো অনেক জায়গাতে পানিতে আয়রন, অনেক জায়গায় পানিতে কৃষি ভালো হয়, অনেক জায়গায় হয় না। এগুলো সব হলো ওই যে মৃত্তিকার যে কেমিক্যাল রিয়াকশন, সেটার প্রভাব মৃত্তিকার থেকে ইয়ার উপরে পড়ে, পানির উপরেও পড়ে। এখন আসি
আমরা আজকে যেটা পড়তে চাচ্ছি সেটা হলো কি কেমিক্যাল প্রপার্টিস, মৃত্তিকার রাসায়নিক বৈশিষ্ট্য, কেমিক্যাল প্রপার্টিস অফ সয়েলস। তাহলে এখন আমরা যদি বলি মোটা দাগে মৃত্তিকার কেমিক্যাল প্রপার্টিস বা রাসায়নিক বৈশিষ্ট্যগুলোর মধ্যে কি কি অন্তর্ভুক্ত, তখন আমরা বলবো যে অন্তর্ভুক্ত হলো চারটা জিনিস। এক নম্বর হলো ইনঅর্গানিক ম্যাটার্স অফ সয়েল, মৃত্তিকার অজৈব উপাদান। অজৈব উপাদান বুঝো তো, ওই যে পাতা পুতা পচে যাওয়া, মানুষ বিভিন্ন প্রাণীর দেহ পচে যাওয়া, তারপরে বিভিন্ন ধরনের ইনঅর্গানিক ম্যাটার্স এর গিয়া মৃত্তিকার অজৈব উপাদান। অজৈব উপাদান মানে হলো ওই যে পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, এই ধরনের বিভিন্ন ধরনের যে বালুকণা, পলিকণা, এগুলা যেগুলা মানে যেগুলোর জীবন নাই এবং কণাগুলা, সেগুলো হলো ইনঅর্গানিক সয়েলস। তাহলে এইটা একটা ম্যাটার। আর সেকেন্ডলি হলো অর্গানিক ম্যাটার্স ইন সয়েলস, অর্থাৎ মৃত্তিকার মধ্যে আমরা যে বলতেছি পুষ্টি বা পাতা টাতা পচে থাকে যেটা জৈব অংশ, জৈব অংশটাকে বলা হচ্ছে ইনঅর্গানিক ম্যাটার্স। এবং এটা থাকে। তারপর হলো কলয়েডাল প্রপার্টিস, কলয়েড অফ সয়েল পার্টিকলস, একটা মৃত্তিকা কণাগুলার কলয়েডাল প্রপার্টিস, এটা আমরা ইয়ার মধ্যে পড়ে আসছি আগে, সেখানে আমরা বলছি যে কলয়েড কি জিনিস। এই কলয়েডটাকে আবার নিচে আবার একটু বলবো, এই কলয়েডাল বৈশিষ্ট্যটা কি মৃত্তিকার, এবং হলো সয়েল রিঅ্যাকশনস এন্ড বাফারিং অ্যাকশনস, মৃত্তিকার ক্রিয়া এবং বাফারিং অ্যাকশনস। এই মৃত্তিকার ক্রিয়া এন্ড বাফারিং অ্যাকশনস, সয়েল রিঅ্যাকশন বা বাফারিং অ্যাকশন, এটার মধ্যে আমরা পাই যেটা, সেটা হলো অ্যাসিডিক সয়েল, বেসিক সয়েল, যেটা নিয়ে আমরা মূলত পিএইচ বৈশিষ্ট্য বলি মৃত্তিকার, ওইটা মূলত এখানে এখানে প্রভাব বিস্তার করে বা এখানে আলোচনা হয়। তাহলে আমরা কি পেলাম? অজৈব উপাদান, মৃত্তিকার জৈব উপাদান, মৃত্তিকা কণার কলয়েডাল বৈশিষ্ট্য, এবং মৃত্তিকার বিক্রিয়া আর বাফারিং অ্যাকশন। এই মৃত্তিকার বিক্রিয়া 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 এবং বাফারিং অ্যাকশনের কারণে কোন মৃত্তিকা অ্যাসিডিক হয়, কোন মৃত্তিকা ক্ষারীয় হয়, অর্থাৎ অম্লীয় বৈশিষ্ট্যের, ক্ষারীয় বৈশিষ্ট্যের। আর এই যে কলয়েড কথাটা আবার একটুখানি ব্যাখ্যা দিচ্ছে তারা, যে সয়েল কলয়েডস আর দ্য মোস্ট অ্যাক্টিভ কনস্টিটিউয়েন্ট অফ দ্য সয়েল অ্যান্ড ইট ডিটারমাইন দ্য ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিস অফ দ্য সয়েল। বলতেছে সয়েল কলয়েডটা এখানে কেন আলোচনা হচ্ছে, কারণ এই সয়েল কলয়েডটা হলো মৃত্তিকার সেই উপাদান, কনস্টিটিউয়েন্ট, সেই উপাদান যেটা নির্ধারণ করে মৃত্তিকার প্রাকৃতিক এবং রাসায়নিক বৈশিষ্ট্য। They are important because their surface attracts soil nutrients dissolve in soil. এবং এই কলয়েডের যে সারফেস, পৃষ্ঠ, তার উপরে ভিত্তি করে নির্ভর করে যে মৃত্তিকা কতটা পুষ্টি নিচের দিকে টানতে পারবে। ওয়াটার অ্যাজ পসিবলি চার্জড মিনারেল আয়নস, কতটুকু পানি মৃত্তিকার অণুর মধ্যে প্রবেশ করতে পারে, কিংবা ক্যাশন কতটুকু হইতে পারে। ক্যাশনস হলো আরো একটা বিষয়। তাহলে আমরা এগুলা দেখি যে কলয়েডস এর কারণেই হয়ে থাকে। আচ্ছা, সুতরাং এতক্ষণের যে আলোচনা, সে আলোচনাতে আমরা এখন কি পেলাম? দ্য সয়েল কেমিক্যাল প্রপার্টিস আর ইনহেরেন্ট। আচ্ছা, এইটা আমরা এখন বলতেছি যে আমরা যে বললাম যে অজৈব উপাদান, জৈব উপাদান, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে কেমিক্যাল প্রপার্টিস বা বৈশিষ্ট্যটা, রাসায়নিক বৈশিষ্ট্যটা আর ইনহেরিটেড ফ্রম দ্য প্রসেস অফ সয়েল ফরমেশন। মানে এটা কি, দেখো আমরা যে বললাম যে ক্যালসিয়াম, পটাশিয়াম, লৌহকণা, বালুকণা, ধূলিকণা, পলিকণা, এগুলা দিয়া মৃত্তিকা তৈরি হয়। তাহলে এই পলিকণা, বালিকণা বা এর মধ্যে যে যে খনিজগুলো আছে, পটাশিয়াম রিলেটেড, ক্যালসিয়াম রিলেটেড, সোডিয়াম রিলেটেড, এগুলো সব কোথা থেকে হয়? ওই যে আদিশিলা, যে আদিশিলা ভেঙে ছোট ছোট কণা তৈরি হয়ে পরে মাটি তৈরি হয়, সেই কণাটা। তাহলে এইটা সে কিভাবে পাচ্ছে? এটা পাচ্ছে সে মানে উৎপত্তিগতভাবে। এই জন্য বলছে এটা ইনহেরিটেড বা বংশগতভাবে ইনহেরিটেড। এখান থেকে সে পাচ্ছে ডিউরিং ওয়েদারিং অ্যান্ড ট্রান্সপোর্ট অফ দ্য প্যারেন্টস ম্যাটেরিয়ালস ফ্রম হুইচ দ্য সয়েল হ্যাজ ফর্মড। এই যে দেখছো, যে যখন কোনো বড় শিলা, শক্ত শিলা ভেঙে 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 আবহাওয়া বিকারের কারণে বা আমরা যেটা বলি ওয়েদারিং এর কারণে টুকরা টুকরা হয়ে তারপর এটা বাহিত হয়, বায়ু দিয়ে বাহিত হয় কিংবা পানি দিয়ে বাহিত হয়। বাহিত হওয়ার পরে কোনো জায়গায় স্তরে স্তরে জমা হয়, জমা হওয়ার পরে সেখানে মৃত্তিকা তৈরি হয়, একটা দীর্ঘ প্রক্রিয়া। তাহলে এই দীর্ঘ প্রক্রিয়ার শুরুতে ওই যে শিলাটা ভাঙলো, তারপরে শিলাটা ছোট ছোট কণায় পরিণত হইলো, তারপর সেই কণাটা যে কিভাবে বাহিত হইলো, কোন কোন এলাকার উপর দিয়ে বাহিত হয়ে আসলো, আসার সময় সেখান থেকে সে কি কি খনিজ নিজের মধ্যে নিয়ে আসলো, এগুলো সব কিছুর উপর মিলিত হয়ে
একটা মৃত্তিকা তৈরি হয়। তাহলে এই মৃত্তিকার এই যে অজৈব যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো মূলত উৎপত্তিগতভাবে, এই জন্য বলছে জন্মগতভাবে সে পেয়ে থাকে, ইনহেরিটেড মানে জন্মগতভাবে সে পেয়ে থাকে। Thus the chemical nature of the rocks and minerals and the intensity of the weathering process are fundamental in determining the chemical properties of the soil. সুতরাং যে কোনো মৃত্তিকার রাসায়নিক বৈশিষ্ট্য যদি আমি নির্ধারণ করতে চাই তাহলে তার উৎপত্তিটাকে আমাকে শুরুতেই বুঝতে হবে যে এই মৃত্তিকা কোথা থেকে উৎপত্তি হয়ে কোথায় এসে জমা হচ্ছে। আচ্ছা, তারপরে এখন এখানে আরো অনেক কথা বলছে, আমরা এত কিছুর মধ্যে না যাই, যেখানে যেখানে যেতে হবে সেই জায়গাতে একটু একটু আলোচনা করে যাই। দেখি, ওই যে বললো যে উৎপত্তিগতভাবে হয়, যেমন যদি আবহাওয়া বিকারে ওয়েদারিং অফ রকস এন্ড মিনারেলস কন্টেইনিং হাই প্রপোর্শন অফ সিলিকেটস, যদি উৎপত্তিগতভাবে যদি বেশ ব্যাপক পরিমাণে সিলিকেট থাকে মৃত্তিকার মধ্যে, সিলিকেট মানে সিলিকন অক্সাইড, এই যে SiO2, এই সিলিকেটস যদি থাকে, যেমন কোয়ার্টস এবং ফেলসপার যাদের মধ্যে আছে তার সিলিকেট সমৃদ্ধ, দুইটা খনিজের কথা বলতেছে, একটা হলো কোয়ার্টস, একটা হলো ফেলসপার, gives rise to soils that are acidic and different and deficient in plant nutrients. বলতেছে যেসব জায়গাতে সিলিকেট বেশি থাকে, ওয়েদারিং এর মাধ্যমে সিলিকেট সেখানে যুক্ত হলো, তাহলে সেই শিলাটা হবে অ্যাসিডিক বা অম্লীয় প্রকৃতির, এবং তার বৈশিষ্ট্য হলো যে উদ্ভিদের পুষ্টির ক্ষেত্রে এ হলো দুর্বল প্রকৃতির, অর্থাৎ এর মধ্যে পুষ্টিটা কম। আর whereas are those which in magnesium and iron, যেসব শিলার মধ্যে মানে মাটি ওয়েদারিং এর মধ্যেই ম্যাগনেসিয়াম এবং আয়রন যুক্ত হবে মাটিতে, যেমন অলিভিনস, পাইরক্সিনস এন্ড অ্যাম্ফিবোলস, এই তিনটা খনিজ সমৃদ্ধ যে মৃত্তিকাগুলো আছে সেই মৃত্তিকাগুলোতে কি আছে, ম্যাগনেসিয়াম এবং আয়রন আছে, গিভ রাইজ টু সয়েলস দ্যাট আর বেসিক, তখন এই ধরনের মৃত্তিকা হয়ে যায় ক্ষারীয় এন্ড রিচার ইন প্ল্যান্ট নিউট্রিয়েন্টস, এবং তারা কি হয়, তারা উদ্ভিদের পুষ্টির দিক থেকে এটা খুব ভালো একটা মৃত্তিকা। বেসিক যে মৃত্তিকাগুলো আছে অর্থাৎ ক্ষারীয় যে মৃত্তিকাগুলো আছে সেই মৃত্তিকাগুলা উদ্ভিদের পুষ্টির ক্ষেত্রে বেশি ভালো, অর্থাৎ এটা পুষ্টি সমৃদ্ধ। Limestones and calciums and magnesiums rich carbonates are that are relatively easily weathered, and their presence in soil significantly affect the soil's chemical properties. Limestone containing parent materials give rise to basic soil because of their abundance of basic cations. এই যে এখন এখানে বলে দিল আরেকটা কথা, তো তোমাদের এত কথা একটু মানে জাস্ট শোনার জন্য শুনে নাও, তাহলে পরের গুলা পড়তে সুবিধা হবে। এখন বলতেছে যে যেই জায়গাগুলোতে লাইমস্টোন বা চুনা পাথর আছে, আর ক্যালসিয়াম আছে, আর ম্যাগনেসিয়াম আছে, সেই সব জায়গার রিচ কার্বনের দ্যাট আর, অর্থাৎ মৃত্তিকার মধ্যে যদি লাইমস্টোন, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম সমৃদ্ধ কার্বনেট গুলো থাকে, তখন সেই মৃত্তিকাটা ওয়েদারিং এ দ্রুত অংশগ্রহণ করে, এবং এদের মধ্যে বেসিক সয়েলস তৈরি হয়। বেসিক সয়েলস, বেসিক বুঝো তো, বেসিক মানে ক্ষারীয়, তখন মৃত্তিকাটা হয় ক্ষারীয়, এবং তাদের এই ক্ষারীয় হওয়ার কারণে তার মধ্যে ক্যাশনস এর পরিমাণটা অনেক বেশি থাকে, ক্যাশনস। এইবার আসো মৃত্তিকার মধ্যে, তাহলে আমি কতগুলা টার্ম বলতেছি, যে টার্মগুলা তোমাকে ইউ হ্যাভ টু রিকগনাইজ, আন্ডারস্ট্যান্ড। সেটা কি জিনিস, ক্যাশনটা কি, CATION, ক্যাশন, এই কথাটা মনে রাখবা সবগুলা। যেমন আমরা বলি যে ডায়াবেটিস টেস্ট করতেছি, তো ডায়াবেটিস টেস্ট করতে হলে সুগার কথাটা আমাকে মনে রাখতে হয়, যে ব্লাডের সুগারের পরিমাণ বাড়লো না কমলো। আবার আমরা যখন বলতেছি যে তার শরীরে একটা জ্বর জ্বর ভাব আছে মহিলা, তাহলে বললাম যে ঠিক আছে তার থাইরয়েডের যে আছে সেটা, আমরা বললাম যে শরীরের মধ্যে কোলেস্টেরল, তখন বলতেছি যে ঠিক আছে তার লিপিড প্রোফাইল, তার ওখানে কি বলে কোলেস্টেরলের পরিমাণটা কতটুকু আছে। দেখো কোলেস্টেরল, আয়রন, রক্ত শূন্যতা হয়েছে, তাহলে তার শরীরে আয়রন কতটুকু আছে। আমরা বলতেছি যে তার ইনসুলিন, তার সুগার, রক্তে সুগার পরিমাণ বেড়ে গেছে, তাহলে এই যে সুগার টুগার এগুলো হলো কি, এটা হলো একটা উপাদান, যে উপাদান বা বৈশিষ্ট্য
যেটা বাড়লে একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যের বিকাশ ঘটে। এখন মৃত্তিকার মধ্যে ক্ষেত্রে আমরা বলবো যে ক্যাশনটা হলো একটা ব্যাপার। ক্যাশন, এই ক্যাশনটা বাড়লে মৃত্তিকার মৃত্তিকার পুষ্টি গুণটা বাড়ে বা কমে। আবার কলয়েড একটা বৈশিষ্ট্য মৃত্তিকার ইয়ার কারণে, কি বলে, মৃত্তিকার বৈশিষ্ট্য প্রকাশ করার ক্ষেত্রে পুষ্টিগত দিক থেকে, ভালোগত দিক থেকে। আবার পিএইচ হলো আরেকটা বৈশিষ্ট্য, যে মৃত্তিকাতে পিএইচটাও একটা প্রকাশ করায়, যে পিএইচ তার মানে এখন তুমি যদি মৃত্তিকা টেস্ট করতে যাও, যে মৃত্তিকাটা একটা নির্দিষ্ট কাজের জন্য কতটা ভালো মন্দ, বিশেষত কৃষি বা উদ্ভিদের ক্ষেত্রে রিলেটেড করে, তখন তারা করবে কি, কেশনসটা দেখবে। তারা তারপর দেখবে যে পিএইচটা দেখতে পারে, এবং তারা একই সাথে দেখবে যে কলয়েডটা কেমন। এই ধরনের টেস্ট, মানে রিলেটেড টেস্টগুলো তারা তখন সাজেস্ট করবে। তাহলে আমরা এখন বুঝে নেই যে ক্যাশনটা কি। ক্যাশনটা হলো সয়েল নিউট্রিয়েন্টস, মৃত্তিকার পুষ্টি এক্সিস্ট, বিদ্যমান থাকে অ্যাজ পজিটিভলি চার্জড, দেখো, অর নেগেটিভলি চার্জড আয়ন। মৃত্তিকার যে পুষ্টি, গাছ যে খায়, গাছ যে শিকড় দিয়ে যে দ্রবীভূত অবস্থায় যে তার শরীরের মধ্যে নেয়, পুষ্টি নেয়, সেই পুষ্টিটা সে কিভাবে পায়? সেই পুষ্টিটা পায় কেমিক্যাল আয়ন হিসেবে। আয়নটা কি? আয়ন আমরা বলছি যে চার্জিত পরমাণুকে আয়ন বলে। আমরা জানি পরমাণুতে পজিটিভ এবং নেগেটিভ দুই রকম, অর্থাৎ একটা বলি ইলেকট্রন, একটা হলো প্রোটন। এই দুইটা মিলে সমান সংখ্যক হয়ে থাকলে সে নিউট্রাল হয়ে থাকবে। কিন্তু যদি দুইটা প্রোটন থাকে নিউক্লিয়াসে, আর বাইরে যদি তিনটা ইলেকট্রন থাকে, তাহলে কি হবে? তাহলে সে একটা অতিরিক্ত আছে, সে সেটা ছেড়ে দেওয়ার চেষ্টা করবে, নেগেটিভলি চার্জড। আর যদি থাকে ভিতরে দুইটা আছে, বাইরে একটা আছে, তখন তার নেগেটিভ চার্জের থেকে পজিটিভ চার্জ যেহেতু বেশি, তখন এই কণিকাটাকে আমরা বলতেছি পজিটিভলি চার্জড, মানে ধনাত্মক চার্জ। এখন এই ধনাত্মক চার্জ আর ঋণাত্মক চার্জ, এই দুই চার্জিত উপাদান হিসেবে পুষ্টিটা মাটিতে থাকে, আর এটাকে তখন সে ক্যাচ করে নিয়ে নেয়, কে উদ্ভিদ নিয়ে নেয়। এখন আসি, তাহলে এই যে চার্জ থাকাটা, এই থাকাটা পজিটিভলি থাকলো, নেগেটিভলি থাকলো দ্রবীভূত পদার্থের মধ্যে। দ্য পজিটিভলি চার্জড আয়নস আর নোন অ্যাজ ক্যাশনস। এখন মাটির মধ্যে এই যে পুষ্টিটা, যে পজিটিভলি যে উপাদানগুলো চার্জিত অবস্থায় থাকে, আয়নগুলো থাকে, সেটা বিভিন্ন খনিজের পজিটিভ আয়ন থাকে। আমরা এরপরে যেমন যেমন আমরা বলতেছি ক্যালসিয়াম ক্যাশনস। ক্যাশনস কতগুলো ক্যাশনস এর নাম দিচ্ছি, যেমন ক্যালসিয়াম Ca2+, এই যে প্লাস, ম্যাগনেসিয়াম Mg2+, অ্যালুমিনিয়াম NH4+, পটাশিয়াম K+, হাইড্রোজেন H+, সোডিয়াম Na+, অ্যালুমিনিয়াম Al3+, আয়রন Fe2+। এই যে দেখো কতগুলো আয়রন, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, কপার। আচ্ছা, ভালো কথা, এগুলো সবগুলো শরীর পুষ্টি কিন্তু উদ্ভিদের জন্য লাগবে, আমাদের জন্য লাগবে। এখন এই যে মৃত্তিকার মধ্যে পজিটিভ চার্জ যুক্ত এই উপাদানগুলা, এরা হলো সব ক্যাশনস। এদেরকে এক কথা বলে কি? ক্যাশনস, CATIONS, ক্যাশনস। আচ্ছা, আর ক্যাশনের বিপরীত হলো গিয়ে অ্যানিয়ন্স। অ্যানিয়ন্স মানে হলো নেগেটিভলি চার্জ আয়ন, যেটাকে আমরা বলতেছি অ্যানিয়ন্স। অ্যানিয়ন্সটা কোথায় দেখো? সাম অফ দ্য নিউট্রিয়েন্টস হুইচ এক্সিস্ট অ্যাজ অ্যানিয়ন্স আর, এটা হলো নেগেটিভ চার্জ যুক্ত, যেমন ক্লোরাইড Cl-, নাইট্রেট NO3-, সালফেট SO4-2, তারপর আমরা বলতেছি H2PO4-, এগুলা হলো সব মাইনাস, OH-। এরা সব কি জিনিস? এরা হলো সব নেগেটিভলি চার্জড কণা, যেটা পানির, যেটা দ্রবণের মধ্যে উপস্থিত থাকবে পুষ্টি আকারে, এদেরকে বলে অ্যানিয়ন্স। এখন আসো, ক্যাশন এক্সচেঞ্জ ক্যাপাসিটি বা ক্যাপিটাল CEC, ক্যাশন এক্সচেঞ্জ ক্যাপাসিটি। ক্যাশনটা কি আবার খেয়াল করো, ক্যাশনটা হলো পজিটিভলি চার্জিত, ধনাত্মকভাবে চার্জিত আয়ন, আর এদের এক্সচেঞ্জ রেশিও, এক্সচেঞ্জ ক্যাপাসিটি, কতটুকু পজিটিভ চার্জ সে আরেকজনকে নিতে পারে বা দিতে পারে, কতটুকু নেগেটিভ চার্জ আরেকজনকে দিতে পারে বা নিতে পারে। এইটার উপর নির্ভর করে যে মৃত্তিকার
রাসায়নিক বৈশিষ্ট্য এবং পুষ্টি। রাসায়নিক বৈশিষ্ট্য এবং পুষ্টি। তাহলে এবার আসো, when soil particles are negatively charged they attract and hold on to cations positively charged ion। যে মৃত্তিকাটা নেগেটিভ চার্জ যুক্ত থাকবে সে পজিটিভ কোনো ওই যে পুষ্টি পাইলেই ওই যে উপরে যে ক্যাশনগুলো পাইলাম সেদেরকে সে করে কি ধরে রাখতে পারে, ধরে রাখতে পারে। আচ্ছা, স্টপিং দেম ফ্রম বিং লিস্ট ডাউন দ্য সয়েল প্রোফাইল। এবং এই ধরে রাখার কারণে মৃত্তিকার পুষ্টি যখন এক স্তর থেকে নিচের দিকে চুইয়ে যেতে থাকে তখন ওই যে উপরের নেগেটিভ স্তরটা পজিটিভ ক্যাশন গুলাকে ধরে রেখে দেয়। তাহলে এক্সচেঞ্জ রেটটা কমে গেল, এই যে সিইসিটা কমে গেল, তার মানে পুষ্টি নিচের প্রবাহে তলায় যাচ্ছে না, এরকম। The cations held by the soil particles are called exchangeable cations। exchangeable cations, কতটুকু অ্যাকশন সে আরেকজনকে দিতে পারবে, এটা হলো exchangeable cations। On the other hand, negatively charged soil particles repel anions। আচ্ছা, আবার দেখো যেই মৃত্তিকাটা নেগেটিভলি চার্জ সে যদি মাইনাস কেউ আসে তাকে নিতে চাইবে না, রিগ্রেট করে দিবে, ছেড়ে দিবে, কারণ সেও মাইনাস ও মাইনাস। The implication of this is that negatively charged nutrients such as nitrates, sulfates and chlorides are vulnerable to leaching down the soil profile। সেক্ষেত্রে নিচের দিকে যেতে পারবে না, লিচিং করে। লিচিং মানে হলো এক স্তর থেকে আরেক স্তরে চুইয়ে যাওয়া, সেটাকে বাধাগ্রস্ত করবে। The CEC of a soil can be estimated from its color and texture। তাহলে দেখো সিসি কারণে সিসি দিয়ে আমরা যে মানটা পাবো সেই মান দিয়ে বুঝতে পারবো যে ক্যাশনস এবং অ্যানিয়নসকে এক স্তর থেকে আরেক স্তরে যাওয়ার রেটটা কেমন। সেই ক্ষেত্রে ওই মৃত্তিকার বৈশিষ্ট্য, পুষ্টি, তারপরে হলো ক্ষারীয় না অম্লীয়, এগুলো অনেক কিছু নির্ধারিত হয়ে যাবে। সুতরাং আমরা দেখছি যে সিইসি একটা ফ্যাক্টর। এই সিইসিটাকে আমরা বুঝতে পারি তার রং দিয়ে এবং উপাদান দিয়ে, অর্গানিক ম্যাটার অ্যান্ড ক্লে কন্টেন্টস। কি কি দিয়ে বুঝতে পারি যে এটা ইনফ্লুয়েন্স করে, যেহেতু অর্গানিক ম্যাটার, ওখানে কি কি জৈব উপাদান আছে তার উপরে, এবং ক্লে কন্টেন্টস এবং কতটুকু কাদা ওখানের মধ্যে আছে, অর বাই সয়েল, এইটা দিয়া। অর্থাৎ আমি যদি কোনো একটা মৃত্তিকার সিইসি জানতে চাই তাহলে আমি মৃত্তিকার জৈব উপাদান কেমন আছে সেটা দেখে, কিংবা আমি মৃত্তিকার কাদা কতটুকু আছে সেটা দেখে আমি বলতে পারবো যে সিইসি কতটুকু হয়, কিংবা আমরা সয়েল টেস্ট করেও জানতে পারি। তো যাই হোক, আমরা এতক্ষণ পর্যন্ত যেটা বললাম সেটা হলো টেকনিক্যাল আলোচনা, যে ক্যাশনসটা কি, আর আর একটা বললাম যে কলয়েডটা কি, আর হলো মৃত্তিকার প্যারেন্টস ম্যাটেরিয়াল। তাহলে আমরা দেখতেছি সয়েল পার্টিকলস হ্যাভ ভেরিং নেগেটিভ চার্জ হুইচ অ্যাট্রাক্ট সয়েল মিনারেলস, নিউট্রিয়েন্টস that exist as ions in the soil solution। Positively charged ions are called cations। তাহলে আমরা বললাম যে নেগেটিভ থাকলে ও পজিটিভ ক্যাশন গুলাকে সে ধরে রাখতে পারে। আচ্ছা, তাহলে ক্যাশন এক্সচেঞ্জ ক্যাপাসিটি মেজার্স দ্য সয়েলস অ্যাবিলিটি টু হোল্ড অন টু ক্যাশনস। কতটুকু ক্যাশন ধরে রাখতে পারে সেটা নির্ভর করে সিইসির উপরে। এই সিইসি টেস্ট আমরা করব। সয়েল হাই ইন ক্লে অ্যান্ড অর্গানিক ম্যাটারস হ্যাভ হায়ার সিইসি। অর্থাৎ আমরা একটু আগে বললাম যে যদি বেশি পরিমাণে মৃত্তিকায় কাদা থাকে, ক্লে থাকে বা জৈব উপাদান থাকে, তখন সে বেশি পরিমাণের সিসি ধারণ করতে পারে, বা ক্যাশনসের এক্সচেঞ্জ রেট তার বেশি। আর সেই ক্ষেত্রে সয়েলের টেক্সচার, বুনন, সয়েলের কাঠামো এবং সিইসি শুড বি কনসিডার্ড হোয়েন ডিটারমাইনিং ফার্টিলাইজার নিডস। আর তাহলে আমরা এখন বলতে পারি যে যখন পুষ্টি আলোচনা করতে যাব, মৃত্তিকার পুষ্টি, তখন মৃত্তিকার বুননটা আমরা দেখব, বুনন, মৃত্তিকার কাঠামো দেখব, আর মৃত্তিকার সিইসি দেখলে আমরা বুঝতে পারি যে মৃত্তিকাটা পুষ্টিগত দিক থেকে উদ্ভিদের জন্য ভালো না মন্দ। এই যেখানে দেখাচ্ছে মৃত্তিকার মধ্যে নেগেটিভ চার্জ, পজিটিভ চার্জ। ঠিক আছে। আর একটু আগে যে বললাম যে ওয়েদারিং এর কারণে, ওয়েদারিং এর মাধ্যমে যে মৃত্তিকা তৈরি হয়, দেখো এই যে এখানে ছিল একটা গাছ, গাছের শিকড় দিয়ে এই জায়গায় যে মাটিটা ভাঙছে, এই ভাঙ্গা মাটির উপরে বৃষ্টি, তারপরে বরফ, গরম হওয়া, ঠান্ডা হওয়া ইত্যাদির কারণে আস্তে আস্তে মৃত্তিকার মধ্যে ফাটল হয়েছে। এই ফাটল থেকে মৃত্তিকা মেকানিক্যাল ওয়েদারিং,
ঠাস করে মানে কিসের কারণে আকর্ষণ মানে মাধ্যাকর্ষণের কারণে বা ধাক্কা খেয়ে যদি পড়ায়, পড়তে পড়তে এখান থেকে গড়াইতে গড়াইতে পড়তে 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 ভেঙে ভেঙে টুকরা হয়ে যাবে। এই টুকরাগুলা থেকে তৈরি হবে সিল্ট, বালি, স্যান্ড, পলি। বালি হলো স্যান্ড বা কোয়ার্টস, তারপরে সিল্ট, তারপরে আমরা সিলিকা, তারপর আয়রন, ক্যালসিয়াম, মিনারেলস, এরকম জিনিসগুলা প্যারেন্ট ম্যাটেরিয়ালস গুলা বের হয়ে যায়। তখন এগুলো ভাসতে 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 বিভিন্ন জায়গায় গিয়ে জমা হয়ে মৃত্তিকা তৈরি করে। তাহলে আরেকটা কথা মনে রাখতে হবে যে মৃত্তিকার এই যে আমরা যে আজকে যে কেমিক্যাল বৈশিষ্ট্যটা জানতে এসেছি, পড়তেছি, আসলে মৃত্তিকার যে মূল তিনটা বৈশিষ্ট্য, প্রাকৃতিক বৈশিষ্ট্য, রাসায়নিক বৈশিষ্ট্য, বায়োলজিক্যাল বৈশিষ্ট্য বা জৈব বৈশিষ্ট্য, এই তিনটার সম্মিলিত ফলে একটা মৃত্তিকা ভালো না মন্দ সেটা বোঝা যায়। অর্থাৎ এরা তিনটাই হলো পরস্পর সম্পর্কিত কিংবা একজন আরেকজনের উপর প্রভাব বিস্তার করে। অর্থাৎ এখানে যদি মৃত্তিকাটা হয় তাহলে এটা হলো মেইন, যে কোনো একটা মৃত্তিকার উপরে কেমিক্যাল রিয়াকশন হয়, ফিজিক্যাল বৈশিষ্ট্যটা নির্ধারিত হয়, বায়োলজিক্যাল বৈশিষ্ট্যটা, এই তিনটা বৈশিষ্ট্য নিয়ে মিলে মৃত্তিকার আসল বৈশিষ্ট্যটা প্রকাশ পায়। আর আমরা তো আগের ক্লাসে জেনেছিলাম যে মৃত্তিকা একটা জৈব উপাদান, জৈব না, একটা মিশ্র উপাদান। মিশ্র মানে হলো যে পদার্থের মধ্যে কোনটা নির্দিষ্ট উপাদানটাই কোন উপাদানে কঠিন ভাবে সে অনুপাতটা ফলো করে না। যেমন এখানে বায়ু আছে 25, আরেক জায়গায় বায়ু 30 থাকতে পারে। এই 25% বায়ু, 25% পানি, 25% মিনারেল পার্টিকেলস বা খনিজ উপাদান, 45%, আর বাকি যেটুক আছে সেইটুক হলো গিয়া এই যে অর্গানিজমস বা জীব, জৈব উপাদান, শিকড় 10%, হিউমাস 80%, আর অর্গানিক ম্যাটেরিয়ালস 5%। আচ্ছা আবার বলি, তাহলে পানি 25%, বায়ু 25%, খনিজ উপাদান বা অজৈব উপাদান 45%, আর জৈব উপাদান হলো 5%। এই জৈব উপাদান 5%-এর মধ্যে হিউমাস হলো 80%, বিভিন্ন গাছের শিকড় হলো 10%, আর অর্গানিজমস হলো 10%, বা জৈব মাইক্রো অণুজীব গুলা থাকে, কেঁচো টেচো মিলে আরো কিছু ব্যাকটেরিয়া ভাইরাস থাকে, এরা মিলে হলো 10%। এই হলো মাটি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এতক্ষণ যে আলোচনা করলাম সে আলোচনায় আমি বলছি যে মৃত্তিকার রাসায়নিক বৈশিষ্ট্যের ক্ষেত্রে আসলে আমরা যেটা দেখি সেটা দেখি যে মৃত্তিকার পিএইচ মানটা কেমন, measures of how acidic and or basic a substance is। পিএইচ মান দিয়ে আমি যেটা বুঝে ফেলি সেটা হলো যে মৃত্তিকাটা কি অ্যাসিডিক, না মৃত্তিকাটা অম্লীয়, না মৃত্তিকাটা বেসিক বা ক্ষারীয়। It determines plants ability to take up nutrients from soil। অর্থাৎ মৃত্তিকার যদি পিএইচ মানটা দিয়ে আমি যখন জানতে পারবো অ্যাসিডিক বা বেসিক, তখন আমি বুঝতে পারবো যে এই মৃত্তিকাটার সক্ষমতা উদ্ভিদকে, বা উদ্ভিদ এই মৃত্তিকা থেকে কি পরিমাণ পুষ্টি নেওয়ার সক্ষমতা রাখে। অর্থাৎ অ্যাসিডিক হলে ওটা একটু কম পুষ্টি দেয়, ক্ষারীয় হলে পুষ্টিটা বেশি দেয়। 2, ক্যাশন এক্সচেঞ্জ ক্যাপাসিটি, দ্য অ্যাবিলিটি অফ এ সয়েল টু অ্যাবজর্ব অ্যান্ড রিলিজ ক্যাশনস। এই ক্যাশনসের মানে নেওয়া এবং ছাড়ার ক্ষমতার উপরেও নির্ভর করে মৃত্তিকার বৈশিষ্ট্য। আর হলো মৃত্তিকার সয়েল বেসিস। সয়েল বেসিস মানে মৃত্তিকার মানে মৃত্তিকার মূল উপাদান। মূল উপাদানের মধ্যে কি আছে সেটা ওই যে বললাম যে অজৈব উপাদান। অজৈব উপাদান মানে হলো খনিজগুলা। তার মধ্যে যদি ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, এই চারটা হলো মেইন উপাদান মৃত্তিকার। এই উপাদানগুলোর পরিমাণ মৃত্তিকাতে কেমন আছে। আর হলো সয়েল অ্যাসিড। অ্যাসিড মানে হলো মৃত্তিকার মধ্যে অ্যালুমিনিয়াম এবং হাইড্রোজেনের পরিমাণটা কত আছে। এই চারটা বৈশিষ্ট্য পরিমাপ করলে মোটামুটি মৃত্তিকার বৈশিষ্ট্যটা আমাদের কাছে চলে আসে। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যেটা বললাম সেটাকে তারা করছে কি আবার বোঝার জন্য একটা সুন্দর ছোট্ট একটা ফর্মুলা দিয়ে দিছে। অর্থাৎ মৃত্তিকার রাসায়নিক বৈশিষ্ট্য হলো মৃত্তিকার পিএইচ। পিএইচ ইজ ইম্পর্টেন্ট ফর সয়েল মাইক্রোবস। হ্যাঁ, মানে পিএইচ মান দিয়ে আমরা জানি যে মৃত্তিকার বৈশিষ্ট্যটা আসে, তাহলে পিএইচ। আর পরের বৈশিষ্ট্য হলো এনপিকে। এনপিকে মানে তোমরা যারা গ্রামে আছো তারা ঠিকই জানো যে নাইট্রোজেন সার, ফসফেট সার, পটাশিয়াম সার তোমরা কিন্তু জমিতে দাও। এখন দেখো নাইট্রেটস যেগুলো থাকে, এই নাইট্রেটস হলো নাইট্রোজেন নিডস ফর প্রোটিন প্রোডাকশন। সব উদ্ভিদের ক্ষেত্রে প্রোটিন প্রোডাকশন ক্ষেত্রে নাইট্রেটস লাগে। সুতরাং ক্রস উইথ হাই নাইট্রেটস
নাইট্রোজেন্স হ্যাভ হায়ার ইল্ড, অর্থাৎ যেই মাটিতে নাইট্রোজেনের পরিমাণটা পর্যাপ্ত থাকবে, হায়ার ইল্ড তার উৎপাদন ক্ষমতা অর্থাৎ বিঘাপতি ফসলের পরিমাণটা অনেক বেশি হয়, অ্যান্ড আর মোর নিউট্রিয়াস এবং তারা পুষ্টিগুণে সমৃদ্ধ থাকে। 2, ফসফেট। ফসফেট হলো কি? ফসফরাস নিডস ফর রুট, গাছের শিকড় জন্মাইতে, ফুল ফুটতে এবং ফল দিতে ফসফেট জাতীয় উপাদানগুলো লাগে। আর এই নাইট্রেটস হলো গিয়ে কি, দেখলা যে পুষ্টি দেয়, আর ফসফেট হলো কি, ফসফেট হলো গিয়া নাইট্রোজেন হলো, ফসফেট হলো গিয়া ফুল ফলের গ্রোথের ক্ষেত্রে। তাহলে এই দুইটার সাথে আরেকটা জিনিস সবসময় সহায়ক হিসাবে কাজে দেয়, পরিমাণে অল্প কিন্তু যথেষ্ট পরিমাণে মানে নির্দিষ্ট পরিমাণে থাকতে, লেভেল অফ পটাশিয়াম। এই পটাশিয়ামকে রাসায়নিক সংকেত হলো কে। এই পটাশিয়াম এই নাইট্রেট এবং ফসফেটের সাথে মিলিতভাবে থাকে, নির্দিষ্ট পরিমাণে অল্প অল্প করে থাকলে ওই মৃত্তিকাটা ক্রিটিক্যাল কম্পোনেন্টস অফ ফার্টিলাইজার, মানে এটা হলো এই পটাশিয়ামটাকে বলতেছে ক্রিটিক্যাল কম্পোনেন্টস। এই পটাশিয়ামটা থাকার ফলে উদ্ভিদের পুষ্টিটা মাটিতে যথেষ্ট পরিমাণে ভালো বলা যায়। তাহলে দেখো পিএইচ মান এবং এনপিকে, নাইট্রেটস, ফসফেটস এবং পটাশিয়াম, এই চারটা জিনিস যদি মৃত্তিকায় আমরা ভালো করে দেখতে পারি, বুঝতে পারি এদের প্রয়োগ, তাহলে মৃত্তিকার বৈশিষ্ট্যটা কেমন পুষ্টিগত দিক থেকে সেটা আমরা বুঝতে পারবো। সুতরাং আমরা এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করলাম তার মধ্যে দেখো সয়েল, মৃত্তিকার যদি আমরা বৈশিষ্ট্য দেখি তাহলে মৃত্তিকা কতটুকু গভীর, 2 নম্বরে ওই মৃত্তিকার বুনন কেমন, যেমন লুমি স্যান্ড, বুনন কেমন, হ্যাঁ আমরা বলি বেলে বেলে দোআঁশ এরকম। 3 নম্বর হলো সয়েল গ্রাভেল কন্টেন্টস, বড় বড় উপাদানের পরিমাণটা কেমন, 9.8% থাকে। তারপর তার পিএইচ মানটা দেখি, তারপর তার ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, এই ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটির মধ্যে আমরা কেশনটা দেখি, তারপর অর্গানিক কার্বন, অর্গানিক ম্যাটার দেখি, তারপরে আমরা এই পুষ্টিগুলা ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম আছে কিনা, এই যে সিইসি, হ্যাঁ সিইসি মানে হলো ক্যাশন এক্সচেঞ্জ রেটটা দেখি। এগুলো আমরা দেখে একটা মৃত্তিকা ভালো না মন্দ সেসব বলতে পারি। তাহলে এখন আমরা চলে আসলাম মানে শেষের দিকে চলে আসতেছি, আমাদের সময় এখন আছে। তাহলে আমরা এখন একটু দেখি যে ভূগোলে আমরা মূলত দেখতেছি মৃত্তিকার রাসায়নিক বৈশিষ্ট্য। আর আমরা এতক্ষণ পর্যন্ত যেটা আলোচনা করলাম তাতে আমরা বললাম যে রাসায়নিক বৈশিষ্ট্য বলতে কি বোঝায়, মানে মৃত্তিকার রাসায়নিক বৈশিষ্ট্য বলতে কি বোঝায় সেটা আমরা বললাম। ওই যে বললাম যে পিএইচ মান, তারপর বললাম ক্যাশন এক্সচেঞ্জ ক্যাপাসিটি, তারপরে আমরা বললাম যে কলয়েড গুলা কেমন, হ্যাঁ তারপরে আমরা বললাম যে তার ওখানে উপাদানগুলা কি কি আছে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম কথা বললাম যেগুলা। তাহলে দেখো এই যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এগুলো হলো মৃত্তিকার অজৈব পদার্থ। আর এই অজৈব পদার্থগুলো মৃত্তিকার মধ্যে বিভিন্ন অক্সাইড, নাইট্রেট, ফসফেট, সালফেট এরকম জৈব উপাদানে মানে এরকম এরকম রাসায়নিক উপাদান সৃষ্টি করে থাকে, যেটাকে আমরা বলতেছি খনিজ তত্ত্ব। খনিজ কি? খনিজ হলো এক বা একাধিক মৌলিক বা যৌগিক পদার্থের সমন্বয়ে সৃষ্ট উপাদান হলো খনিজ, বা খনিজকে ভাঙলে আমরা মৌলিক বা যৌগিক পদার্থ পাবো। তাহলে এই যৌগিক পদার্থগুলা বা মৌলিক পদার্থগুলো যে পাওয়া যায় মাটিতে সেটাকে আমরা বলছি খনিজ। এই খনিজ আর অজৈব উপাদান মিলে মূলত এটা উৎপত্তিকালীন সে বংশগতভাবে পেয়ে যায়, যেটা আমরা একটু আগে ছবিতে বলছিলাম যে ইয়া দিয়ে পায়। কোথা থেকে পায়? ওই যে আবহাওয়া বিকার বা ওয়েদারিং এর মাধ্যমে পায়। 2 নম্বর বলছি মাটিতে পানি থাকে। 3 নম্বর হচ্ছে মাটিতে দ্রবণ প্রক্রিয়ায় কেমন অংশগ্রহণ করে। এর এই মাটির পানি আর খনিজ উপাদান মিলে হলো মাটির বিক্রিয়া। তারপর মাটির কণার কলয়েড গুণাবলী আর আয়ন বিনিময়, এটা হলো সিইসি। মাটির আয়ন বিনিময়টাকে আমরা বলতেছি সিইসি বা ক্যাশন এক্সচেঞ্জ রেট। তাহলে এই 7টা বৈশিষ্ট্য দিয়া মূলত মাটির রাসায়নিক ধর্ম নির্ধারণ হয়। তাহলে এই যে আমরা একটা ছোট 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 আলোচনা আমরা দেখে নিতে পারি, বইয়ের মধ্যে আছে। এইটা এখন আর আমি বেশি কিছু বলবো না, এখন তুমি বই থেকে পড়ে নিবা। তার মধ্যে হলো 1 নম্বর মাটির অজৈব পদার্থ। আমি একটু পরিচয় করে দিয়ে চাই। মাটির অজৈব পদার্থ বলতে হলে কোথায়? অ্যালুমিনিয়াম, সিলিকন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, এই যে ধাতব এবং অধাতব যে উপাদানগুলো আছে এই উপাদানগুলা
কিভাবে থাকে, বোরন, কপার, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, এরকম অনেক উপাদানগুলো, এগুলো আমরা কি বলছি, এগুলো হলো মাটি যে শিলা ভেঙে যে মাটির কণা তৈরি হয়, সেই কণাগুলাই হলো এইসব। 2 নম্বর হলো এই কণাগুলাকে আমরা বলি প্রাথমিক খনিজ বা মাধ্যমিক খনিজ। প্রাথমিক খনিজ হলো ভাঙার পর পর যেটা তৈরি হয়, মানে শক্ত খনিক শিলা থেকে ভেঙে যেগুলো, সেগুলো প্রাথমিক খনিজ। আর মাধ্যমিক খনিজ হলো যে ওই যে প্রাথমিকভাবে যে শিলাটা তৈরি হলো, খনিজ কণাগুলো তৈরি হলো, এগুলা পরবর্তীতে ক্রিয়াবিতিক প্রতিক্রিয়ার মাধ্যমে আরো চেঞ্জ হয়ে যেগুলা তৈরি হয়। যেমন মাধ্যমিক খনিজ, প্রাথমিক খনিজ হলো কোয়ার্টজ, সিলিকা, এই যে সোডিয়াম প্লাজিওক্লেস, হর্নব্লেন্ড, অগাইট, এসব ইত্যাদি। মাধ্যমিক হলো ক্যালসাইট, ক্যালসিয়াম কার্বনেট, তারপরে ম্যাগনেসাইট, ডলোমাইট, জিপসাম, এরকম অনেকগুলো থাকে। তাহলে এই যে খনিজগুলো, এরা হলো মৃত্তিকার মূল অংশ, জন্মকালীনই তারা নিয়ে ফেলছে, মানে তাদের মধ্যে ঢুকে গেছে, ঠিক আছে। তাহলে আমরা এটা নিয়ে আর বেশি সময় করতে চাই না। তাহলে আমরা বললাম যে খনিজগুলা কোথা থেকে তৈরি হয়, জন্মকালীন, ওই যে উৎপত্তি বা উৎস থেকে তৈরি হয়ে যায়। যেমন আমরা বলতেছি যে যেগুলা প্রাথমিক খনিজ, সেগুলা তৈরি হয় উত্তপ্ত তরল শিলা দ্রবণ শীতল হয়ে। শিলা সংযুক্ত হওয়ার সময় সংযুক্ত মধ্যবর্তী গ্যাস গরম পানির দ্রবণ বিতাড়িত শীতল হওয়ার কারণে, আগ্নেয় বাষ্প শীতল ও ঘনীভূত হওয়ার জন্য, আর লবণাক্ত হ্রদের পানি শুকিয়ে যাওয়ার কারণে। এইভাবে আমাদের এই খনিজগুলা তৈরি হয়। আচ্ছা, আর এরপরে যেগুলা বলা আছে তোমাদের বইয়ের মধ্যে, এগুলা আর তোমরা এই ইয়ার মধ্যে মানে নোটের মধ্যে বা পড়ার মধ্যে খুব বেশি টেনশন করার দরকার নেই। এখন খনিজের ভৌত বৈশিষ্ট্য কি, রাসায়নিক বৈশিষ্ট্য, এটা আমাদের পড়ার বিষয় না। আমরা খনিজটাকে চিনলাম এবং খনিজটা মৃত্তিকার একটা অংশ, সেটা। তাহলে এই পৃষ্ঠাটা আর আমরা খুব একটা মানে পড়ার জন্য বলছি না। তবে তোমার যদি তুমি কোনো মাটি দেখো লাল, তাহলে বুঝবা যে তার মধ্যে জিরকন আছে, কিউপ্রাইট থাকতে পারে। যদি একটা মাটি ধূসর কালো হয়, তাহলে কোয়ার্টজ, গ্রাফাইট থাকতে পারে। জাস্ট তোমার আইকিউ বাড়ানোর জন্য। হ্যাঁ, যেমন লাল থাকলে এসব থাকলো। আচ্ছা, 2 নম্বর হলো খনিজটা যদি স্ফটিক টাইপের হয়, স্তম্ভাকার হইতে পারে, বৃক্ষাকার হইতে পারে, জালিকাকার হইতে পারে, তার ভিতরে কণা আছে, এগুলো আমরা বুনটের মধ্যে দেখে আসছি। তারপরে খনিজের কাঠামো, অনেক মাটি থাকে শক্ত, অনেক মাটি থাকে নরম। যেই খনিজের মধ্যে এই যে হীরক টিরক, এগুলো হলো শক্ত, তাদের কাঠিন্য 10, আর টেলেক এগুলো হলো নরম শিলা। এখন আমরা কৃষির জন্য সাধারণত নরম মাটিটা পছন্দ করি। আবার আমরা যখন বিল্ডিং করতে যাই যে মাটিতে, আমরা প্রত্যাশা করি সেই জায়গাতে যাদের কাঠিন্য বেশি তারা যেন থাকে, তাহলে ডেবে যাবে না। এরকম আর কি ব্যাপার। আপেক্ষিক গুরুত্ব, পানির চেয়ে কোনোটা একটু বেশি ভারী, যেমন এই যে খুব ভারী পানি পানির চেয়ে বেশি ভারী। আপেক্ষিক গুরুত্ব মানে হলো পানির চেয়ে কত গুণ ভারী। তাহলে পানির চেয়ে খুব ভারী 3-4 গুণ ভারী, মধ্যম ভারী, পানির চেয়ে হালকা, যেমন ডলোমাইট, গ্রাফাইট, জিপসাম, এগুলো পানির চেয়ে হালকা। এগুলো খনিজের বৈশিষ্ট্য। আমাদের এইসবের এত কিছুর দরকার নেই, জাস্ট একটু মাথায় একটু ধারণা রাখার জন্য। আচ্ছা, ফাটল, মৃত্তিকার মধ্যে যদি অনেক ফাটল থাকে, তাহলে মৃত্তিকা যখন কোনো কিছু আঘাত পায়, তখন সে চাক আকারে ভাঙে। আবার কিছু হচ্ছে একটা পাউডারের মতো গুঁড়া হয়ে যায়। এটা হলো গিয়া তার মধ্যে যদি ভাঙনের কোনো স্তর থেকে থাকে, তাহলে আমরা এদিকে আর বেশি সময় পার করব না। 2-1টা ও খনিজ উপাদানের, মৃত্তিকার খনিজ উপাদানের নাম এখানে দিয়ে রাখছে। এটাও আমাদের তেমন বেশি প্রয়োজন নাই, ঠিক আছে। তবে এই যে কেওলিনাইট, এইটা কি জিনিসটা, কর্দম খনিজ, সালফার খনিজ, কোয়ার্টজ খনিজ, পাইরোক্সিন, প্রত্যেকটা মাইকা, এই 5টার ক্ষেত্রে একটা একটা করে নাম একটু মনে রাখো। যেমন মাইকার মধ্যে কি আছে, শ্বেতাগ্র মাইকা, এইগুলো মুখস্থ করার দরকার নেই। পাইরোক্সিন, কোয়ার্টজের মধ্যে সিলিকন, কর্দম, এমনি এমনি দিয়ে রাখছে আর কি, বইটাকে মোটা করার জন্য দিয়েছে, ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি জানলাম যে মৃত্তিকার মধ্যে এগুলো সব আছে, যতগুলা এখানে লিখছে সবগুলো আছে। মাটির পানি একটা ফ্যাক্টর, মাটির পানি আর একটা ফ্যাক্টর। তারপরে মাটির পানির উৎস কোথায় আর দরকার নেই। আমরা কিন্তু বলতেছি রাসায়নিক বৈশিষ্ট্য মৃত্তিকা। তাহলে মৃত্তিকার খনিজ কি কি, সেটা মৃত্তিকার রাসায়নিক বৈশিষ্ট্য নির্ধারণ করে। মৃত্তিকার পানিটা যেটা থাকে, সেটাও রাসায়নিক বৈশিষ্ট্য নির্ধারণ করে, ঠিক আছে। এই পানি থেকে H+ আর OH- আয়ন তৈরি হয়, আর ওই OH- থেকে হাইড্রোক্সিল হয়, সেখান থেকে pH বৈশিষ্ট্যটা বোঝা যায়। আর মাটির পানির উৎস কোথা থেকে, সেটা আমার এখানে দরকার নেই। পানি চলাচলের ক্ষেত্রে কি হয় সেটা একটু দেখা দরকার।
যে মাটির ভিতর দিয়ে যে পানি চলাচল করে সেটা আবার নির্ভর করে মাটির তাপ শক্তি কেমন, মাটির মাধ্যাকর্ষণ শক্তিটা কেমন, আর মাটির কৌশিকতা বা শোষণ ক্ষমতা কেমন তার উপরে। যেমন, আর এগুলো সূত্র আমাদের একটারও দরকার না, একটা সূত্র দরকার না, এগুলোর পড়বা না তোমরা। এখন মাটির এই অনুপ্রবেশ, পানি ফিল্ট্রেশনটা আর প্রভাবকটা কি? প্রভাবকটা আমরা বলছি ওই যে তাপটা বেশি, আর হলো ভেদ্যতা, আর হলো অনুশ্রবণ, পার্কোলেশন। পানি কর্তৃক মাটির উপর স্তর থেকে নিচে চুইয়ে যাওয়ার গুণকে বলে ভেদ্যতা বা পারমিয়াবিলিটি। প্রত্যেক মাটির মধ্যে কিন্তু পানি ভিতরে ঢুকতে পারে না, বলছে যে স্তর দিয়ে পানি চুয়ার ক্ষমতা যেমন তাকে বলা হয় ভেদ্যতা। আর এক স্তর থেকে আরেক স্তরে যাওয়ার যে পানির বৈশিষ্ট্য মাটির, সেটাকে বলে অনুশ্রবণ, পার্কোলেশন। এই দুইটার উপর নির্ভর করে যে পানি কত দ্রুত এক জায়গা থেকে মানে উপর থেকে নিচের দিকে যেতে পারবে। তাহলে এই উপর থেকে নিচে যাওয়া বা অনুপ্রবেশ, এই অনুপ্রবেশের পার্কুলেশনের জন্য মৃত্তিকার ফাঁকের আয়তন কতটুকু আর তার আপেক্ষিক স্থায়িত্বকাল কতটুকু, এটা এই দুটো নির্ভর করে। আচ্ছা, আর নির্ভর করে মৃত্তিকার গঠন। যদি এরকম কণা 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 কণাগুলো ছোট ছোট বালির মতো হয়, তাহলে এর ভিতরে দ্রুত পানি চলে যায়। কিন্তু যেখানে মাটির কণাগুলো এরকম চাক 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 চাক, সেখানে একটু স্লো হয়। আর যেখানে এরকম স্তর স্তর থাকে, যেমন আমরা দেখতেছি স্লেট পাথর, হ্যাঁ, এরকম স্তর যখন থাকে তখন পানি এক স্তর থেকে আরেক স্তরে, নিচের স্তরে আর যায় না। তখন এই স্তরের উপরে পানি, অন্যান্য পানি এসে জমা হয়ে যায়, এখান থেকে পরে আমরা পানি উঠে খাইতে পারি। আচ্ছা, গেল এটা। এগুলো একটু দেখে নিলেই তোমরা বুঝতে পারবা। তারপরে মৃত্তিকার বৈশিষ্ট্য এবং পুষ্টি চলে যাওয়াটা নির্ভর করে ধৌত প্রক্রিয়ার উপরে, ভূপ্রকৃতির উপরে। খাড়া ঢালের মধ্যে পুষ্টি কম থাকে, প্লেন জমির উপরে পুষ্টি বেশি থাকে। যেসব জায়গায় বৃষ্টি বেশি সেই জায়গাতে পচন প্রক্রিয়া হয়। আবার বেশি বৃষ্টি হলে ধুয়ে চলে যায়। এগুলো হলো মৃত্তিকার বৈশিষ্ট্য প্রভাবের ক্ষেত্রে রাখে। তাহলে আমরা আজকে যেটা আলোচনা করলাম সেটা হলো মৃত্তিকার রাসায়নিক বৈশিষ্ট্য বলতে কি বোঝায়, আর মৃত্তিকার কোন কোন বৈশিষ্ট্যগুলা রাসায়নিক বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে। তাহলে আজকের মতো আমি এখানে শেষ করছি। পরবর্তী ক্লাসের ডেটে তোমরা সবাই আবার যুক্ত হবে। আল্লাহ হাফেজ।